মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত, অন্যদিকে জ্বালানি বাজারে অস্থিরতা। কিন্তু এই পুরো পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাভোগীকে মার্কিন সাময়িকী টাইমের এক বিশ্লেষণ বলছে এই সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম দেখায় বিষয়টি অবাক করার মতো মনে হতে পারে, কারণ যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, অথচ লাভবান হচ্ছে রাশিয়া। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় যুদ্ধক্ষেত্রের বাইরে বসে সবচেয়ে বড় কৌশলগত সুবিধা নেওয়া সম্ভব হয়। টাইমের বিশ্লেষণে ঠিক সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রথম কারণ হলো তেলের দাম। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে কোনো সংকট দেখা দিলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়। আর বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ হওয়ায় রাশিয়া এই মূল্য বৃদ্ধি থেকে অতিরিক্ত আয় করতে পারে। দ্বিতীয় বড় কারণ ইউক্রেন যুদ্ধ। গত কয়েক বছর ধরে পশ্চিমা বিশ্বের প্রধান মনোযোগ ছিল ইউক্রেনে, কিন্তু ইরানকে ঘিরে নতুন সংঘাত শুরু হবার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কূটনৈতিক ও সামরিক মনোযোগের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দিকে সরে গেছে। বিশ্লেষকদের মতে এতে ইউক্রেন ইস্যু আন্তর্জাতিক আলোচনায় তুলনামূলকভাবে কিছুটা পেছনে চলে যেতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা তৈরি করে। টাইম আরও বলছে, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সামরিক ও রাজনৈতিকভাবে ব্যস্ত থাকে, তাহলে একই সঙ্গে একাধিক সংকট মোকাবিলা করা ও মিত্রদের সহায়তা অব্যাহত রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে মস্কো নিজেদের স্বার্থ আরও শক্তভাবে প্রতিষ্ঠার সুযোগ পেতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। তেলের উচ্চ মূল্য রাশিয়ার রাষ্ট্রীয় আয় বাড়াতে সহায়তা করতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতিতে জ্বালানি রপ্তানি এখনও বড় ভূমিকা রাখে। ফলে বাজারে মূল্য বৃদ্ধি হলে সেই আয়ের একটি বড় অংশ সরাসরি রাশিয়ার কোষাগারে যোগ হতে পারে। এছাড়া বৈশ্বিক অস্থিরতা বাড়লে অনেক দেশ নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরবরাহের পথ খোঁজে। এমন পরিস্থিতিতেও রাশিয়া বিভিন্ন বাজারে নতুন সুযোগ তৈরি করার চেষ্টা করতে পারে। তবে বিষয়টির আরও একটি দিক রয়েছে। দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে, যা রাশিয়ার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে যদি সংঘাত আরও বিস্তৃত হয়, তাহলে আন্তর্জাতিক কূটনীতির নতুন সমীকরণও তৈরি হতে পারে। তাই সব দিক থেকেই রাশিয়া নিশ্চিতভাবেই লাভবান হবে এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী মতামত, কোনো সরকারি মূল্যায়ন বা নিশ্চিত গোয়েন্দা তথ্য নয়। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের এই বিষয়ে ভিন্ন মত রয়েছে, তাই বিষয়টি বিশ্লেষণ হিসেবেই দেখা উচিত, প্রতিষ্ঠিত সত্য হিসেবে নয়। সব মিলিয়ে প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নাকি এর প্রকৃত বিজয়ী হতে পারে হাজার কিলোমিটার দূরে বসে থাকা আরও একটি শক্তিধর দেশ? এই প্রশ্নের উত্তর নির্ভর করবে যুদ্ধ কতটা দীর্ঘ হয় এবং বিশ্ব রাজনীতির পরবর্তী পদক্ষেপ কোন দিকে মোড় নেয় তার উপর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়তে যাচ্ছিল? সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতের টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, ইরান নাকি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছিল। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক যোগাযোগ এবং ইউক্রেনের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর সেই পরিকল্পনা স্থগিত করা হয়। যদি এই দাবি সত্যি হয়ে থাকে, তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো আন্তর্জাতিক রাজনীতির জন্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরেই ইরান ইউক্রেনের কিছু পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট ছিল। তেহরানের অভিযোগ, ইউক্রেন প্রকাশ্যে এমন কিছু অবস্থান নিয়েছে যা ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেছে। বিশেষ করে সাম্প্রতিক কূটনৈতিক মন্তব্য এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ইউক্রেনের অবস্থান নিয়ে ইরানের ভেতরে ক্ষোভ তৈরি হয়। এরপরই ইরানের নিরাপত্তা ও সামরিক মহলে ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় সীমিত পরিসরে ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এখানেই আসে নাটকীয় মোড়। টাইমস অব ইন্ডিয়ার ভাষ্যমতে ইউক্রেন দ্রুত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগ করে। সেখানে তারা জানায়, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই। একই সঙ্গে পূর্বের কিছু বক্তব্য বা অবস্থানের কারণে যদি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে, সে বিষয়েও দুঃখ প্রকাশ করা হয়।
এই বার্তা পাওয়ার পর ইরান সম্ভাব্য সামরিক পরিকল্পনা থেকে সরে আসে বলে দাবি করা হয়েছে। তবে এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। এ পর্যন্ত ইরান ইউক্রেন কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে এমন কোনো হামলার পরিকল্পনা সত্যি ছিল বা সেটি বাতিল করা হয়েছে। অর্থাৎ পুরো ঘটনাটি এখনও মূলত সংবাদ মাধ্যমের সূত্র নির্ভর দাবি, তাই এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে নয় বরং প্রকাশিত প্রতিবেদনের তথ্য হিসেবে দেখা উচিত। তবুও এই খবর আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, কারণ বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। কূটনীতি, তথ্যযুদ্ধ, গোয়েন্দা তৎপরতা এবং আন্তর্জাতিক বার্তা সবকিছুই এখন বড় ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরান একসঙ্গে একাধিক সংকটের মুখোমুখি। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা, অন্যদিকে পারস্য উপসাগরে নিরাপত্তা সংকট এবং দেশের অভ্যন্তরীণ চাপ। এমন পরিস্থিতিতে ইউক্রেনের বিরুদ্ধে নতুন একটি সামরিক ফ্রন্ট খোলা ইরানের জন্য কৌশলগতভাবে লাভজনক নাও হতে পারে। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাই কিয়েভ কোনোভাবেই নতুন আরেকটি সংঘাতে জড়াতে চাইবে না। এই বাস্তবতা থেকেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি সত্যি উত্তেজনা তৈরি হয়ে থাকে তাহলে কূটনৈতিক সমাধানই ছিল উভয় পক্ষের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ। এই ঘটনাটি আরও একটি বিষয় সামনে নিয়ে এসেছে। বর্তমান বিশ্বে অনেক বড় সংঘাত কখনো প্রকাশ্যে আসে না। পর্দার আড়ালে তৈরি হয় নানা সামরিক পরিকল্পনা, আবার কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সেগুলোর অনেকগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না। তাই টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদন সত্য হোক বা না হোক, এটি আমাদের মনে করিয়ে দেয় আজকের ভূ রাজনীতিতে একটি ফোন কল, একটি কূটনৈতিক বার্তা কিংবা একটি ক্ষমা প্রার্থনাও কখনো কখনো ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি কার্যকর হতে পারে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসলেই কি ইউক্রেনের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিল ইরান, নাকি এটি কেবল গোয়েন্দা সূত্র ভিত্তিক একটি দাবি? এই প্রশ্নের নিশ্চিত উত্তর পাওয়া যাবে তখনই যখন ইরান বা ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হবে। ততদিন পর্যন্ত বিষয়টিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই সবচেয়ে যুক্তিযুক্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানল এখন রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে হাজার হাজার মানুষের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুনের লেলিহান শিখা, আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া আর পুড়ে যাওয়া বসতবাড়ির দৃশ্য এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চল, বিশেষ করে স্পোকেন অঞ্চলের আশপাশ। প্রবল বাতাস, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি এলাকা থেকে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা জানিয়েছেন তারা মাত্র কয়েক মিনিট সময় পেয়েছেন বাড়ি ছেড়ে বেরিয়ে আসার জন্য। কেউ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বের হতে পেরেছেন, আবার কেউ সবকিছু ফেলে জীবন বাঁচাতে পালিয়েছেন। রাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করার পর দমকল বাহিনী, ন্যাশনাল গার্ড এবং বিভিন্ন জরুরি সেবা সংস্থা একযোগে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। শত শত দমকল কর্মী দিনরাত কাজ করলেও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারা। স্থানীয় প্রশাসনের নির্দেশে বহু এলাকায় বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পরিবারগুলোকে রাখা হচ্ছে। বাসিন্দাদের বারবার সতর্ক করা হচ্ছে যেন তারা আগুন দেখতে ফিরে না যান এবং জরুরি নির্দেশনা মেনে চলেন। ঘন ধোঁয়ার কারণে বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য কর্মকর্তারা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। অনেক এলাকায় মাস্ক ব্যবহারও সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘ খরা, অস্বাভাবিক তাপপ্রবাহ এবং শুষ্ক বনাঞ্চল আগুনকে আরও দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ করে দিচ্ছে। ফলে প্রতি বছরই দাবানলের মৌসুম আরও দীর্ঘ এবং আরও বিধ্বংসী হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনও প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে, ফলে নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনও রয়েছে। এই পরিস্থিতিতে দমকল বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই দুর্যোগ শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের একটি বড় উদাহরণ। যখন একটি দাবানল কয়েক ঘন্টার মধ্যে হাজারো মানুষকে ঘরছাড়া করতে পারে, তখন ভবিষ্যতের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সব মিলিয়ে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এই দাবানল এখন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জরুরি পরিস্থিতিতে পরিণত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগবে। আর এখন সবার নজর আবহাওয়া পরিস্থিতি কবে অনুকূলে ফিরবে এবং হাজারো বাস্তুচ্যুত মানুষ কবে আবার নিরাপদে নিজেদের বাড়িতে ফিরবেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আবারও নাটকীয় মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং সেই কারণে তিনি ইরানের জ্বালানি স্থাপনায় পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করেছেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তেহরান জানিয়ে দিল যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তাহলে আসল সত্যটা কি? পর্দার আড়ালে কি সত্যি কোনো সমঝোতা হচ্ছে, নাকি এটি কূটনৈতিক চাপ তৈরির আরেকটি কৌশল? ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আলোচনা এখনই চলছে, এটি তাদের জন্য একটি ভালো চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ। তিনি আরও দাবি করেন, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে সৌদি আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতারা অনুরোধ জানান যেন আলোচনার সুযোগ নষ্ট না করা হয়। সেই অনুরোধের পরই হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী সম্ভাব্য চুক্তির দুটি মূল বিষয় রয়েছে। প্রথমত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা। দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমঝোতায় পৌঁছানো। অন্যদিকে ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরান স্পষ্ট জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা করছে না, তবে ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি অস্থায়ী সমঝোতা নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ ওমানের মাধ্যমে পরোক্ষ যোগাযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দাবি ইরান প্রকাশ্যে অস্বীকার করছে। ইরানের এই বক্তব্যের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ইরানের নেতৃত্ব অবিশ্বাস্য রকমের দ্বিমুখী আচরণ করছে। তার অভিযোগ, ব্যক্তিগতভাবে এক কথা বললেও প্রকাশ্যে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিচ্ছে তেহরান। বিশ্লেষকদের মতে এই দ্বৈত অবস্থানের পেছনে কৌশলগত কারণও থাকতে পারে। একদিকে ইরান অভ্যন্তরীণ রাজনীতিতে কঠোর অবস্থান দেখাতে চায়, অন্যদিকে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংঘাত কমানোর পথও খোলা রাখতে চায়। এরই মধ্যে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একদিনেই প্রায় 4.5% কমে গেছে, কারণ বাজারে আশা তৈরি হয়েছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে বৈশ্বিক তেলের সরবরাহ আবার স্থিতিশীল হতে পারে। বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ফলে এখানে সামান্য উত্তেজনা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। সাম্প্রতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের তথ্য বলছে হরমুজ দিয়ে জাহাজের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই আপাতত সরাসরি বড় সংঘর্ষ এড়াতে চাইছে, তবে কূটনৈতিক ভাষা এবং প্রকাশ্যে বক্তব্যে এখনও তীব্র মতবিরোধ রয়ে গেছে। ফলে সামান্য ভুল হিসাব কিংবা নতুন কোনো সামরিক ঘটনা পুরো পরিস্থিতিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এবার কি সত্যি আলোচনার টেবিলে বসবে ওয়াশিংটন ও তেহরান, নাকি এটি শুধুই আরেক দফা কূটনৈতিক দাবা খেলা? আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহই হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আরও কাছাকাছি যাচ্ছে নাকি দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে শান্তির একটি নতুন পথ খুলতে চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধক্ষেত্রের নিয়ম যেন বদলে যাচ্ছে। একদিকে ইউক্রেন এখন শত শত কিলোমিটার দূরে রাশিয়ার সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও সরবরাহ ব্যবস্থায় হামলা চালাতে সক্ষম হচ্ছে। অন্যদিকে একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভা সহ বিভিন্ন শহর এখনও রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বড় ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্লেষকরা একে বলছেন ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক প্যারাডক্স। গত কয়েক মাসে ইউক্রেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লা ড্রোন ও নির্ভুল হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এসব ড্রোন ব্যবহার করে তারা রাশিয়ার অভ্যন্তরে বিমান ঘাঁটি, গোলাবারুদ ডিপো, তেল শোধনাগার এবং সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। এর ফলে রাশিয়াকে অনেক মূল্যবান সম্পদ দেশের ভেতরেই নিরাপত্তার জন্য সরিয়ে নিতে হচ্ছে এবং যুদ্ধ পরিচালনায় ব্যয়ও বাড়ছে।
কিন্তু এখানেই রয়েছে বড় বাস্তবতা। রাশিয়ার হাতে এখনো রয়েছে বিপুল সংখ্যক ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতা জারি হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন, শিল্প এলাকা এবং আবাসিক ভবনও হামলার শিকার হচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্রে আক্রমণের সক্ষমতা বাড়লেও দেশের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করা ইউক্রেনের জন্য এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের সামনে এখন দুটি যুদ্ধ একসঙ্গে চলছে। প্রথমটি সীমান্তের বাইরে রাশিয়ার যুদ্ধ ক্ষমতা দুর্বল করার লড়াই, দ্বিতীয়টি দেশের ভেতরে নিজেদের শহর, অবকাঠামো এবং সাধারণ মানুষকে রক্ষা করার লড়াই। এই কারণেই পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনের অন্যতম বড় দাবি এখনো আরো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ দূরপাল্লার ড্রোন নিয়ে পাল্টা হামলা চালানো সম্ভব হলেও প্রতিদিনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে কার্যকর আকাশ প্রতিরক্ষা ছাড়া বিকল্প খুবই সীমিত। এদিকে রাশিয়াও কৌশল বদলাচ্ছে। ছোট ছোট ড্রোনের বড় বহর, একসঙ্গে বহু দিক থেকে হামলা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রেই একটি লক্ষ্যবস্তুতে একাধিক ধাপে হামলা চালানো হচ্ছে, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত হয়ে পড়ে এবং পরবর্তী আক্রমণ সফল হওয়ার সুযোগ পায়। অন্যদিকে ইউক্রেনও শুধু প্রতিরক্ষায় আটকে নেই। তারা এখন যুদ্ধকে রাশিয়ার ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে মস্কোকে নিজের সামরিক স্থাপনা রক্ষায় আরও বেশি সম্পদ ব্যয় করতে হয়। বিশ্লেষকদের মতে এই কৌশল দীর্ঘমেয়াদে রাশিয়ার উপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াতে পারে। তবে যুদ্ধের এই নতুন অধ্যায়ে একটি বিষয় স্পষ্ট: দূরপাল্লার হামলার সক্ষমতা অর্জন করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। ইউক্রেন আজ রাশিয়ার গভীরে আঘাত হানতে পারছে, কিন্তু একই সঙ্গে নিজের দেশের আকাশও পুরোপুরি নিরাপদ করতে পারেনি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যুদ্ধের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আক্রমণ এবং প্রতিরক্ষার এই দৈত্য লড়াই আগামী দিনের সংঘাত সবচেয়ে বড় বাস্তবতা হয়ে উঠছে। আর এই প্যারাডক্সই এখন ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, ট্রফি উঠেছে স্পেনের হাতে, কিন্তু মাঠের লড়াই শেষ হওয়ার পর শুরু হয়েছে আরেক লড়াই, এবার ফিফার আদালতে। বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষ, রাজনৈতিক ব্যানার এবং অসদাচরণের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও একাধিক খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। প্রশ্ন হলো, কোন কোন অভিযোগে অভিযুক্ত হয়েছে আর্জেন্টিনা আর কী ধরনের শাস্তি হতে পারে। বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠে ধাক্কাধাক্কি, হাতাহাতি এবং বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। এরপরই ফিফা তদন্ত শুরু করে। ফিফার অভিযোগ অনুযায়ী আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ আনা হয়েছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনাও শাস্তিমূলক তদন্তের মুখে রয়েছেন। এছাড়াও কোচিং স্টাফদের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। অন্যদিকে স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের তদন্ত চলছে। তবে বিষয়টি শুধু ফাইনালের সংঘর্ষে সীমাবদ্ধ নয়। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা লাস মালভিনাস সান আর্জেন্টিনাস লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। লাস মালভিনাস বলতে আর্জেন্টিনা যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের অংশ বলে দাবি করে সেটিকেই বোঝায়। ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রীড়া আসরে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ, যে কারণেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পৃথক অভিযোগ আনা হয়েছে। এছাড়াও দর্শকদের আচরণ, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং বৈষম্যমূলক স্লোগানের অভিযোগও তদন্তের আওতায় এসেছে। সব মিলিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এখন ফিফার ডিসিপ্লিনারি কমিটির বিবেচনায় রয়েছে। এখন প্রশ্ন, শাস্তি কি হতে পারে? ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে খেলোয়াড়দের এক বা একাধিক আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে। গুরুতর হামলার অভিযোগে আরও দীর্ঘ নিষেধাজ্ঞাও আসতে পারে। পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে বড় অঙ্কের জরিমানা, ভবিষ্যৎ ম্যাচে দর্শক সীমাবদ্ধতা কিংবা অন্যান্য প্রশাসনিক শাস্তির মুখেও পড়তে হতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। অভিযুক্ত সবাইকে নিজেদের বক্তব্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। এরপরই ফিফা চূড়ান্ত রায় দেবে। এই ঘটনা শুধু একটি ম্যাচ পরবর্তী উত্তেজনার বিষয় নয়, বরং এটি মনে করিয়ে দিচ্ছে আধুনিক ফুটবলে মাঠের পারফরমেন্সের পাশাপাশি খেলোয়াড়দের আচরণও সমান গুরুত্ব পায়। বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে ছোট্ট একটি ঘটনাও বড় শাস্তির কারণ হয়ে উঠতে পারে। এখন ফুটবল বিশ্বের নজর ফিফার ডিসিপ্লিনারি কমিটির দিকে।
সত্যি কি আর্জেন্টিনার একাধিক তারকা নিষেধাজ্ঞার মুখে পড়বেন, নাকি ব্যাখ্যা গ্রহণ করে তুলনামূলক হালকা শাস্তিতেই শেষ হবে পুরো বিতর্ক? চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেই প্রশ্নের উত্তর অপেক্ষাতেই থাকছে।